আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রেজোনেন্স সার্কিট, ঠিক আছে? আজকে আমাদের আলোচনার টপিক কি? শোনা যাওয়ার কথা, তো আমি তো আগেও চেক দিলাম, যাচ্ছে না। তো 1 মিনিট, শুনতে পাওয়ার কথা মাত্রই দেখলাম। 1 মিনিট, 1 মিনিট। হ্যালো। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি? রেজোনেন্স সার্কিট, ঠিক আছে? তো সার্কিট তো দুই প্রকার আমরা জানি, একটা সিরিজ সার্কিট, একটা কি প্যারালাল সার্কিট। সেম ভাবে রেজোনেন্স সার্কিট দুই প্রকার, একটা সিরিজ, একটা কি প্যারালাল। ঠিক আছে? তো আমরা প্রথম দিন যেহেতু, তো আমরা প্রথমে করবো কি সিরিজ রেজোনেন্স। প্রথম দিন আমাদের আলোচনার টপিক কি হবে? সিরিজ রেজোনেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সিরিজ সার্কিট তো বুঝি, রেজোনেন্স আবার কি? সিরিজ সার্কিট রেজোনেন্স আবার কি? রেজোনেন্স হলো তোমার সার্কিটে সার্কিটে যে রিঅ্যাকটেন্স রিঅ্যাকটেন্সের যে প্রভাব আছে, সার্কিটের রিঅ্যাকটেন্সের যে প্রভাব সেটাকে নিউট্রালাইজ করা, সেটাকে কি করা? নিউট্রালাইজ করা। রিঅ্যাকটেন্সের প্রভাব, রিঅ্যাকটেন্স মানে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স। সার্কিটে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের প্রভাব যদি আমরা নিউট্রালাইজ করতে পারি, তাহলে সার্কিটে খুব বেশি পরিমাণ কারেন্ট যাবে। তো সার্কিটে খুব বেশি পরিমাণ কারেন্ট যাওয়া মানে সার্কিটে পাওয়ার বেশি পাওয়া। পাওয়ার কি? বেশি পাওয়া। তার মানে বেশি পরিমাণ পাওয়ার পাওয়ার জন্য আমরা সার্কিটকে রেজোনেন্স সংযুক্ত করি। আমরা সার্কিটে কি সংযুক্ত করি? রেজোনেন্স সংযুক্ত করি। আচ্ছা, রেজোনেন্স মানে কি? সার্কিটে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের ইফেক্টকে নিউট্রালাইজ করাই হলো রেজোনেন্স। রেজোনেন্সের উদ্দেশ্য কি? রেজোনেন্সের উদ্দেশ্য হচ্ছে সার্কিটে বেশি পরিমাণ একই সাপ্লাই দ্বারা বেশি পরিমাণ পাওয়ার, একই সাপ্লাই দ্বারা বেশি পরিমাণ পাওয়ার পাওয়া, একই সাপ্লাই দ্বারা বেশি পরিমাণ পাওয়ার পাওয়া। কিভাবে? দেখো, আমরা জানি আই ইকুয়াল টু কি? ভি বাই জেড। আবার পি মানে কি? আই স্কয়ার আর। আচ্ছা, এখন ভি বাই জেড, জেড মানে কি? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস পি এক্সি। এখন এই এক্সএল এবং এক্সি যদি নিউট্রালাইজ করি, তাহলে জেডের পরিমাণ কমে যাবে, আর জেডের পরিমাণ যদি কমে যায়, তাহলে কারেন্টের পরিমাণ বেড়ে যাবে, আর কারেন্ট বাড়লে পাওয়ারটা কি? বেড়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কি রেজোনেন্স করা? যে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া, সর্বনিম্ন সার্কিটে সর্বোচ্চ পাওয়ার পাওয়ার জন্য আমরা সার্কিটকে কি রেজোনেন্স করি? কিভাবে করি? ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্সের ইফেক্ট তাকে নিউট্রালাইজের মাধ্যমে আমরা রেজোনেন্স সার্কিট করি। তো রেজোনেন্স কেন করি সবাই বুঝতে পেরেছি কিনা, বা রেজোনেন্স কেন করি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না না, তাহলে দেখো রেজোনেন্স হলে কি হয় আমি লিখে দেবো না, বলে দিই। আমরা প্রশ্ন সবাই লিখে নেবো। রেজোনেন্স সংঘটিত হলে কি হবে? রেজোনেন্স সংঘটিত মানে কি? এইটা এবং এটা যদি এই দুজন যদি নিউট্রালাইজ হয়ে যায়, অর্থাৎ এই দুজন যদি বাদ হয়ে যায়, তাহলে কি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে? জিরো। পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি। তাহলে রেজোনেন্স অবস্থায় এক্সএল এবং এক্স মানে এই দুজনের বাধা সমান, আবার সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে? ইউনিটি। আবার যদি দুজনের বাধা সমান হয়, দুজন কাটাকাটি যাবে, দুজন কাটাকাটি গেলে ইম্পিডেন্সের মান কম হবে, ইম্পিডেন্সের মান কম হলে কারেন্ট কি হবে? বেশি। তার মানে সিরিজ রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, কারেন্ট ম্যাক্সিমাম প্রভাবিত হবে, ইম্পিডেন্স কি হবে? মিনিমাম। ইম্পিডেন্স কি হবে? মিনিমাম, এবং কারেন্ট এবং ভোল্টেজ কি? ইনফিনিটি থাকবে। কারেন্ট এবং ভোল্টেজ কি থাকবে? ইনফিনিটি থাকবে। ঠিক আছে, কথাগুলো আমরা আবার পাবো সামনে প্রমাণের বেলায়। এখন আমরা দেখি যে রেজোনেন্স কিভাবে হবে বা কত ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স সংঘটিত করা যায়। দেখো, এখানে এখানে আমরা যদি লিখি প্রথমত জেড ইকুয়াল টু কি? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। আচ্ছা, এটা একটা ইকুয়েশন। আবার লেখা যায় ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস জে অফ ভিএল মাইনাস কি? ভিসি। এটা আরেকটা ইকুয়েশন। এখন 1 নং ইকুয়েশন থেকে দেখো, 1 নং ইকুয়েশন বা নাও অ্যাট রেজোনেন্স কন্ডিশন। নাও অ্যাট রেজোনেন্স কন্ডিশন। রেজোনেন্স কন্ডিশন মানে কি, বা রেজোনেন্স কখন হবে? যখন এই দুজন নিউট্রালাইজ হবে, অর্থাৎ এক্সএল এবং এক্সি কি হবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, এক্সএল এবং এক্সি কি হবে? সমান। তাহলে সমান করতে হবে কিভাবে? যে ইমাজিনারি পার্ট অফ ইম্পিডেন্স ইকুয়াল টু 0। ইমাজিনারি পার্ট অফ কি? ইম্পিডেন্স। আই মানে ইমাজিনারি, ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট যদি আমরা শূন্য করতে পারি, তাহলে সার্কিটটা কি হয়ে যাবে? রেজোনেন্স হয়ে যাবে। দ্যাট মিন্স সার্কিটে কোনো রিঅ্যাকটেন্সের প্রভাব থাকবে না, সেটা নিউট্রালাইজ হয়ে যাবে। ক্যাপাসিট্যান্স এবং রিঅ্যাকটেন্সের ইফেক্ট নিউট্রালাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইম্পিডেন্সের আচ্ছা, এখন ইম্পিডেন্সের ইফেক্ট, ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট মানে কি? কোন সহজ যেটা থাকে সেটাকে ইমাজিনারি পার্ট বলে, আর আরেকটা কি বলে? রিয়েল পার্ট। তাহলে ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট মানে কি? এই যে এক্সএল মাইনাস এক্সি, এটাকে বলে ইমাজিনারি পার্ট। তাহলে কি লিখছি? রেজোনেন্স কন্ডিশন যে ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট কি হবে? শূন্য হবে। তাহলে এটা বসাই দিই শূন্য। তাহলে শূন্য বসাই দিলে কি আসছে? এক্সএল ইকুয়াল টু এক্সি। আচ্ছা, এক্সএল মানে কি? 1/2 পাই এফএল। এক্স সরি ভুলেছে, এক্সএল মানে তো 1/2 পাই এফএল। এক্সএল মানে কি? 2 পাই এফএল। ঠিক আছে, আচ্ছা, এক্সএল মানে কি? 1/2 পাই এফসি। ঠিক আছে, তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যে 1/2 পাই এল ইনটু 2 পাই, এফটা এই সাইড নিয়ে, তাহলে এফ স্কয়ার হচ্ছে 2 পাই সি। তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 1/4 পাই স্কয়ার এল সি। এটা ওই সাইড রুট করে দাও। এফ ইকুয়াল টু রুট ওভার 1/4 পাই স্কয়ার এল সি। তো শেষমেশ কি লেখা যায়? এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার এল সি। প্রুফ। তাহলে কি পেলাম আমরা? যে ফ্রিকোয়েন্সি যখন এত হবে, এই ফ্রিকোয়েন্সি মানে এই সূত্র যেটা পেলাম, ফ্রিকোয়েন্সি যখন এত হবে, সেই অবস্থায় এক্সএল এক্সি কি সমান হবে? আর এক্সএল এক্সি সমান হলে এই দুজনের ইফেক্ট কি হয়ে যায়? নিউট্রালাইজ। যখন এই দুজনের ইফেক্ট নিউট্রালাইজ হয়ে যাবে, তখন কি হবে? সার্কিট রেজোনেন্স ঘটবে, সার্কিটে রেজোনেন্স সংঘটিত হবে। অর্থাৎ রেজোনেন্স সংঘটিত হবে কোন ফ্রিকোয়েন্সিতে? এই যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স সংঘটিত হবে। আচ্ছা, দেখো এখানে যেটা লিখলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, পার্থক্য সামনে আমরা দেখবো, সমস্যা নাই। তার মানে এটা কি পেলাম? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা আমরা কি পেলাম? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, এখন একটু সবাই দেখো যে এটাকে বলে হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটাকে বলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা মানে এফ, আর লিনিয়ার ফ্রিকোয়েন্সি মানে এফ। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি? ওমেগা। ওমেগা মানে কি? 2 পাই এফ। আচ্ছা, তাহলে ওমেগা বসাও 2 পাই। এফ মানে কি? 1/√1/2 পাই এলসি। 2 পাই কেটে গেল, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখানে আর বলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সমস্যা নাই। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত দাঁড়ালো? 1/√এলসি। এটা কি আসবে? একক রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটাকে কি বলে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এটা কি বলে? লিনিয়ার ফ্রিকোয়েন্সি। প্রশ্ন যদি লিনিয়ার ফ্রিকোয়েন্সি বলে তাহলে এটা বের করবো, প্রশ্ন যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে এটা বের করবো। আর যদি কোনো কিছু না বলে তাহলে যে কোনো একটা বের করলে হবে। শুধু ফ্রিকোয়েন্সি বললে যে কোনো একটা বের করলে হবে, তবে লিনিয়ারটা বের করাই শ্রেয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেখলাম। এই অবস্থায় দেখো, যখন রেজোনেন্স সংঘটিত হবে, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন এই ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই মানে সমান হবে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যখন আমরা এই মানে সমান করবো, তখন কি হবে? এক্সএল আর এক্সি কি সমান? আর এক্সএল আর এক্সি সমান মানে কি?
এই দুটো যদি সমান হয় তাহলে দুটো ইফেক্ট কি হবে 0। আচ্ছা দুটো ইফেক্ট 0 হলে আমরা শুধু কি পাচ্ছি z = r। তার মানে আমরা আবার জানি i = কি v / z। এখন রেজোনেন্স অবস্থায় i = কি হবে v / r হবে, z হবে না, কারণ z এর পরিমাণ কমে গেছে। z এর পরিমাণ কি কমে গেছে? এবার এখানে দেখো z এর কোন অ্যাঙ্গেল আসছে না, অ্যাঙ্গেল কত ডিগ্রি 0 ডিগ্রি, কারণ রেজোনেন্স অবস্থায় সার্কিট কি হবে ইউনিটি হবে। রেজোনেন্স অবস্থায় সার্কিট কি হবে ইউনিটি হবে। আচ্ছা z এর মান আগে কত বড় ছিল, এখন z এর মান কি কমে গেছে। তাহলে দ্বিতীয় নম্বর কথা রেজোনেন্স অবস্থায় ইম্পিডেন্স মান কি হবে সর্বনিম্ন হবে। তৃতীয় নম্বর কথা কি দেখো i = v / r, i = v / r, আগে ছিল i = v / z, তার মানে আগে কারেন্টটা কম ছিল, এখন যেহেতু z কমে r হয়ে গেছে তার মানে কারেন্ট এখন বেড়ে গেছে। তাহলে 4 নম্বর কথা রেজোনেন্স অবস্থায় সিরিজ রেজোনেন্সে কারেন্ট বেশি প্রবাহিত হবে, কারেন্ট বেশি ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এই চারটা কথা থাকলে বুঝে নেব সেটা সিরিজ রেজোনেন্স। কোন কোন কথা আবার বলি, যদি বলি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তাহলে বুঝে নেব রেজোনেন্স, যদি বলি ইম্পিডেন্স সর্বনিম্ন তবুও বুঝে নেব রেজোনেন্স, আর যদি বলে কারেন্ট সর্বোচ্চ তবুও বুঝে নেব কি রেজোনেন্স সার্কিট, ঠিক আছে, তবু আমরা বুঝে নেব যে এটা রেজোনেন্স সার্কিট। আচ্ছা দেখো এখন আমরা কিছু কার্ভ দেখব ফ্রিকোয়েন্সির সাপেক্ষে। যতটুকু করেছি এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। নাই, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এখান থেকে মোট 4টা কার্ভ দেখবো। প্রথম যেটা দেখো ফ্রিকোয়েন্সির সাথে প্রত্যেকটা এলিমেন্ট ফ্রিকোয়েন্সি ভার্সেস কি জেড মানে যেখানে শুধু আর থাকবে, জেড মানে কি শুধু আর থাকবে। আচ্ছা দেখো ফ্রিকোয়েন্সি ভার্সেস রেজিস্ট্যান্স এর কার্ভটা, তো রেজিস্ট্যান্স তো আর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ধরো এটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখানে দাও বা এখানে দাও বা এখানে দাও বা এখানে দাও, রেজিস্ট্যান্সের মান সর্বদা সেম। ধরো মনে করলাম রেজিস্ট্যান্স কোথায় এখানে, রেজিস্ট্যান্সের মান কোথায় এখানে। এখন সেই অবস্থায় সাপ্লাই ফ্রিকোয়েন্সি 0 হয় তাও রেজিস্ট্যান্স এখানে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি একটু বাড়ে তাও রেজিস্ট্যান্স ওখানে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি আরো বাড়াও রেজিস্ট্যান্স কিন্তু ওখানে, মানে রেজিস্ট্যান্সের মান একটু থাকবে, বাড়বে না। সাপ্লাই ফ্রিকোয়েন্সি যতই বাড়াও রেজিস্ট্যান্সের মান বাড়বে না, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো ইন্ডাক্টরের সাথে সাপ্লাই ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক দেখে। আচ্ছা তাহলে এটা ধরলাম সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা আমাদের ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে এক্সএল, ঠিক আছে, ইম্পিডেন্স মানে কি এক্সএল। আচ্ছা এখানে ছোট করে দেখাই, দেখো এক্সএল মানে কি 2πfl, এক্সএল মানে কি 2πfl, তার মানে এক্সএল সমানুপাতে কি এফ। তো ফ্রিকোয়েন্সি যত বাড়াবা এক্সএল তত বাড়বে, ফ্রিকোয়েন্সি যত বাড়াবা এক্সএল তত কি বাড়বে, তার মানে এই যে লিনিয়ারলি বেড়ে যাবে। দেখো কিভাবে ফ্রিকোয়েন্সি যখন এখানে তখন এক্সএল কোথায় এখানে, এই যে বৃদ্ধি পেয়েছে না, দেখো এই যে বৃদ্ধি পেয়েছে। আমরা ফ্রিকোয়েন্সি যখন আরেকটু বৃদ্ধি পেলাম তাহলে এই অবস্থায় এক্সএল পার্ট কোথায় এখানে না, তাহলে এইভাবে এক্সএল বাহুগুলো এই যে বৃদ্ধি পেয়েছে না, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়াবা এক্সএল তত বাড়ছে, এজন্য লিনিয়ারলি আমরা বৃদ্ধি দেখালাম। তাহলে এটা কি এক্সএল, এটা কি আসলে আমাদের এক্সএল, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো এবার দেখব হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ভার্সেস কি এক্সি। তাহলে জেড ইকুয়াল টু এখানে জেড মানে কি এক্সি ধরবো। আচ্ছা সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা তো আমরা এবার জানি এক্সি মানে কি 1/2πfc। তাহলে লেখা যায় এক্সি ব্যস্তানুপাতিক 1 এফসি ব্যস্তানুপাতিক কি ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সি মান যত বৃদ্ধি পাবে এক্সি মান তত হ্রাস পাবে, তার মানে ফ্রিকোয়েন্সি মান যখন শূন্য তখন এক্সি কি অসীম, ধরে নিলাম এটা কি অসীম, ধরে নিলাম এটা কি অসীম। এখন আস্তে আস্তে যত ফ্রিকোয়েন্সি বাড়বে এক্সি মান তত কি হ্রাস পাবে, আস্তে আস্তে যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত এক্সি মান কি হ্রাস পাবে, এই জন্য আমি কাপটা এইভাবে দিয়েছি। এটা কার, এটা এক্সি। আচ্ছা তাহলে এটা ফ্রিকোয়েন্সি ভার্সেস রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি ভার্সেস কি ইন্ডাকট্যান্স, ফ্রিকোয়েন্সি ভার্সেস ক্যাপাসিট্যান্স। এখন একটা দুইটা তিনটা, এই তিনটাকে আমরা সম্মিলিতভাবে দেখাবো, এই তিনটাকে আমরা কি করবো সম্মিলিতভাবে দেখাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে তিনটাকে এখন সম্মিলিতভাবে দেখাই। দেখো দেখো মাঝখান দিয়ে লাগছিল কে লিনিয়ারলি এক্সএল, ধরলাম এক্সএল, তারপরে এইভাবে যাচ্ছিল কে ধরো এক্সি, ঠিক আছে, তাহলে এটা ধরলাম কি এক্সি। আচ্ছা তারপরে এদিকে যাচ্ছিল কে আর, তাহলে ধরো এটা হচ্ছে কি আর, ঠিক আছে। তো দেখো এটা কি, এটা এখন যে মানে সার্কিট এখন ইম্পিডেন্স মানে কি সার্কিটের রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, এই জন্য কাপটা এমন হয়েছে। তাহলে ইম্পিডেন্স ভার্সেস কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা ছিল ইম্পিডেন্স ভার্সেস সাপ্লাই ফ্রিকোয়েন্সি, বাট সার্কিটের শুধু ক্যাপাসিট্যান্স তাই কাপটা এমন। এটা ইম্পিডেন্স ভার্সেস সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সার্কিটের শুধু রেজিস্ট্যান্স ছিল তাই কাপটা এমন। এটাও ইম্পিডেন্স ভার্সেস কি ইন্ডাকট্যান্স, সার্কিটের শুধু ইন্ডাকট্যান্স ছিল তাই কাপটা এমন হয়েছে। এখন সার্কিটে যখন রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স থাকবে তখন এই যে কাপটা দেখো, এই যে তিনজন যে পয়েন্টে মিলিত হয়েছে, এই তিনজন যে পয়েন্টে মিলিত হয়েছে সেটাই মূলত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই তিনজন যে পয়েন্টে মিলিত হয়েছে সেটাই মূলত কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তার মানে এটা কি বলবো আমরা এফ নট বা এফআর। তার মানে দেখো এবার যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা প্রথমে এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াচ্ছি, তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াতে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ধরো এর আগে আছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এই জায়গা দিয়েছি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কোথায় দিয়েছি এখানে, তাহলে এই জায়গা দিলে এইটুকু অংশে কে বেশি আছে, এইটুকু অংশে এক্সএল এর পরিমাণ বেশি, সরি এক্সএল এর পরিমাণ কম আর এক্সি পরিমাণ কি বেশি, তাহলে দুজন যদি কাটাকাটি করে তাহলে বাঁচবে কে এক্সি বাড়বে। তার মানে এটা হচ্ছে কি মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে ছোট হয় তাহলে সার্কিট কি হবে ক্যাপাসিটিভ। এটা নিয়ে সামনে আরো কথা বলবো, এই কাপ থেকে সিম্পলিফাই করব যখন কথা আরো বলবো, আগে এটা দেখো। তারপরে তোমার হ্যাঁ যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াইতে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির উপরে চলে যাবে, মানে ধরো এখানে বা এখানে, তখন সার্কিটটা কি হবে ইন্ডাকটিভ। কেন ইন্ডাকটিভ হবে, কারণ সাপ্লাই ফ্রিকোয়েন্সির পরে এক্সির পরিমাণ কম হয় কিন্তু এক্সেল এর পরিমাণ কি বেশি হয়, তাহলে যেটার মান বেশি যদি এল বড় হয় তাহলে ইন্ডাকটিভ, যদি সি বড় হয় তাহলে কি ক্যাপাসিটিভ। দেখো যতটুকু অঙ্কন করেছি এতটুকু কোনো সমস্যা আছে কিনা। ফাইনাল ড্রটা হচ্ছে দেখো এইটা এখানে ড্র করছি, এটাও ড্র করছি, এটাও ড্র করছি। এখন ড্র করার পরে এইটা যেমন ছিল এখানে করছি, এটা যেমন ছিল এখানে দিয়েছি, এটা যেমন ছিল এটা এখানে দিয়েছি, তো দেওয়ার ফলে তিনজন যেখানে মিলিত হয়েছে সেটাই তিনজন যেখানে মিলিত হবে সেই অবস্থায় সাপ্লাই ফ্রিকোয়েন্সি যত হবে সেই সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটাই সি আর এল। দেখো এক্সএল মানে কি 2πfl, তার মানে এফ যত বাড়বে এক্সএল তত কি বৃদ্ধি পাবে। তো এই যে ফ্রিকোয়েন্সি যত বাড়ছে এক্সএল আস্তে আস্তে বাড়ছে না, এদিকে যত বাড়ছে এদিকে বাড়ছে, এদিকে বাড়লে এদিকে বাড়ছে, এটা কি লিনিয়ারলি বাড়ছে। তাই আমরা দেখেছি যে এটা কাজ সার্কিটে শুধু ইন্ডাকট্যান্স থাকে তখন ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি কাপ কেমন হবে, এমন যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যত বৃদ্ধি পাবে এক্সএল তত বৃদ্ধি পাচ্ছে। ধরো সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখানে কোথায় এখানে, তাহলে এই বরাবর আমাদের এই যে এটা কার বাহু এক্সএল বাহু, তাহলে এক্সএল বাহু কত উপরে রয়েছে দেখবো কিভাবে, এই বরাবর আমরা যাবো গিয়ে কোথায় ঠিকবো এই যে সাবসে এখানে, তাহলে এখন এই বরাবর আসবো এইদিকে এসে এই যে এক্সএল বাহু যেখানে ঠিকলাম সেটা কার মান এক্সএল মান। তো আবারও সাপ্লাই ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করো যখন এখানে আসবা, তো এই বরাবর যাও সাপোজ এখানে পাইলা, এখান থেকে আবার এক্সএল কাছে চলে যাও, দেখো এই যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াইছো এদিকে কি এক্সএলটা বেড়ে গেছে। হ্যাঁ কেন এই দেখতে পাচ্ছি এক্সএল সমানুপাতিক কি এফ। আচ্ছা এখন এক্সি যেটা এক্সি মানে কি, এক্সি মানে 1/2πfc, এক্সি মানে 1/2π কি এফসি। আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সি ব্যস্তানুপাতিক ফ্রিকোয়েন্সি,
এক্সি ব্যস্তানুপাতিক কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বৃদ্ধি পাবে ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স তত হ্রাস পাবে। এখান থেকে এমনি দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি যত বৃদ্ধি পাবে ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স তত কি হ্রাস পাবে। তাহলে ধরেছি যখন ফ্রিকোয়েন্সি খুবই কম তখন এক্সের মান কি খুব বেশি, তাহলে আস্তে আস্তে আমরা কি কমাচ্ছি, আস্তে আস্তে কমাচ্ছি। কেন? কারণ ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ফ্রিকোয়েন্সি যখন এখানে ছিল তখন এক্স এখানে, আবার ফ্রিকোয়েন্সি যখন বৃদ্ধি করছে তখন এক্স কি এখানে, তার মানে যে কমে যাচ্ছে। আবার ফ্রিকোয়েন্সি যখন এখানে তখন এক্স এখানে, এই যে একটু কি কমে যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে কি কমতে থাকবে। আচ্ছা, কারণ প্রশ্ন থাকে বলে এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ হয় না, এটা জাস্ট ইম্পিডেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি কার্ভ হয়েছে। রৈখিক, হ্যাঁ। আচ্ছা, এখন আবার দেখো এই চিত্রটা আবার, এই চিত্রটা আবার কি যে এই যে ফ্রিকোয়েন্সি এটা কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে যে অংশ সেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে কে বড় আছে, এক্সি বড় আছে, বাট এক্সেলটা কি ছোট, এক্সি বড় এক্সেল ছোট। তার মানে এক্সেলটা আমরা কি করতে পারি, ইগনোর করতে পারি। তার মানে এক্সেলটা কি করতে পারি, ইগনোর করতে পারি। তাহলে নতুন একটা টার্ম দেখাবো, অর্থাৎ কিছু বইতে এই কার্ভ থাকে আবার কিছু বইতে এই কার্ভ থাকে। এখন যেটা দেখাচ্ছি আর কি, এটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা কি ইম্পিডেন্স। আচ্ছা, একটু কি ছোট, তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে এক্সেল এর পরিমাণ ছোট, সেজন্য এক্সেল বাদ। আচ্ছা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে এক্সি পরিমাণ ছোট কিন্তু এক্সেল এর পরিমাণ কি বড়, তাহলে এক্সিটা আমরা কি দিলাম, বাদ দিলাম। তাহলে কার্ভটা কেমন হচ্ছে দেখো, এই যে কার্ভটা হয়ে গেল, তাই না? তার মানে এটা ডট ডট ছিল এদিকে, ঠিক আছে? কে ছিল এটা, এই এক্সেল, এই যে এক্সি এটা ডট ডট ছিল, কিন্তু এটার মান আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়ার ফলে এই এক্সেল ডট ডট ছিল, কিন্তু এই সাইডের মান খুবই কম, মানে এক্সির তুলনায় এক্সেলটা কম, তাই আমরা এটা বাদ দিয়ে দিলাম। আবার এই সাইডে এক্সেলের তুলনায় এক্সি কম, তাই আমরা কি বাদ দিয়ে নতুন একটা ফিগার নিয়ে আসলাম, দেখো, ঠিক আছে? নতুন একটা যে ফিগার নিয়ে আসলাম, এইবার কি ছিল রেজিস্ট্যান্স ডট ডট দিয়ে দিই, রেজিস্ট্যান্সের কাজ নাই তবু দিলাম। আচ্ছা, তাহলে এটা কি রেজিস্ট্যান্স, এই সাইডে কি আছে ক্যাপাসিট্যান্স, এই সাইডে কি আছে ইন্ডাকট্যান্স। আচ্ছা, দেখো তো এখান থেকে এটা নিয়ে আসলাম, সমস্যা আছে কিনা কারোর? নাই না? তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই মূলত কি আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তাই না? এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এফ আর বলো বা এফ আর নট বলো বা এফ নট বলো। তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা আস্তে আস্তে বাড়াই, তাই না? তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াইতে যতক্ষণ পর্যন্ত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যাবে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যতক্ষণ পর্যন্ত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যাবে ততক্ষণ পর্যন্ত সার্কিট রেজোনেন্স হবে না। সার্কিট রেজোনেন্স কখন হবে, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সমান আনতে পারবো, তখনই সার্কিট কি রেজোনেন্স হবে। তো হুট করে তার বাড়বে না, তাই না? আস্তে আস্তে বাড়বে। ধরো প্রথমে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, মানে ধর এই যে অংশটুকু যে আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, এই অংশটুকু কার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আগের যে মুহূর্ত, এটা কার অংশ বলতো, এক্সির অংশ। কার অংশ এটা, এক্সির অংশ। তার মানে এই অবস্থায় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি ছোট হয় তাহলে এই অবস্থায় সার্কিট কি হবে, ক্যাপাসিটি। এবার সাপ্লাই ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে করতে যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সিও পার হয়ে যাবে, মানে এখানে বা এখানে বা এখানে, এইদিকে যদি আসি, এইদিকে কি আছে, এইদিকে শুধু এক্সেল আছে, কি আছে, এক্সেল আছে। তার মানে যদি সার্কিট এক্সেল থাকে তাহলে সার্কিট আমরা কি বলি, ইন্ডাকটিভ বলি। তাহলে আমরা এল বললাম, কি বললাম এখানে এল। তো এটাই যদি আমি এখন শক আকারে তোমাদের বলতে চাই তাহলে দেখো শক আকারে বলতেছি। আচ্ছা, ধরো এটা ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটা হচ্ছে তোমার সার্কিটে আর এল সি, আর এটা কি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, ওকে। প্রথম কন্ডিশন দেখো, প্রথম কন্ডিশন যে সাপ্লাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে বড়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি বড়, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ছোট, কোথায় ছোট, এইটুকু না? তো যখন এইটুকু সাপ্লাই ফ্রিকোয়েন্সি থাকবে সেই অবস্থায় সার্কিটে কি থাকবে, সার্কিট হবে ক্যাপাসিটি, তাই না? সার্কিট যদি ক্যাপাসিটি হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, লিডিং। পাওয়ার ফ্যাক্টর কি হবে, লিডিং। এবার ঘুরে বলো যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে বড় হয় তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বড় মানে কি, এই যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখান থেকে সামনের দিকে আগে গেছে, যখন এখানে আসবে তখন সার্কিট কি হবে, ইন্ডাকটিভ। সার্কিটটা কি হবে, ইন্ডাকটিভ, তার মানে এল দিলাম, ঠিক আছে? আচ্ছা, সার্কিট ইন্ডাকটিভ হলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পাওয়ার কি হবে, পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং। এবার আসো, যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে যখন এখানে আসবে, তো এখানে আসলে কি হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কথা, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কথা, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি সমান হয়, মানে এই জায়গা হয়, তখন সার্কিট কি হবে, রেজোনেন্স সংঘটিত হবে। তার মানে সার্কিট হবে রেজিস্টিভ এবং পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি। দেখো বলো যতটুকু করেছি এতটুকু সমস্যা আছে কিনা কারোর? শেষে শক্ত করা রাখবে না। আবার দেখো কতবার যে বলা, এবার 3বার বলা হয়ে গেছে, এবার 4বার ধরা হবে। অ্যাটেনশন দাও সবাই ভালো করে, তো শুনতে হবে। তো যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা কার বাহু, সাপ্লাই ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়বে, তাই না? হুট করে এটা তো না ডিসি না যে হুট করে ম্যাক্সিমাম যাবে। তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়ছে, ধরো এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, মানে এভাবে আস্তে আস্তে বাড়ছে। এই যে অংশটা বা এই যে দাগ, এটা কার দাগ, রেজোনেন্সের দাগ। তো যতক্ষণ পর্যন্ত সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ওভার করবে ততক্ষণ পর্যন্ত কি করতে, দেখো তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি ধরো এইটুকু আছে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কোথায়, এখানে আছে, এইটুকু আছে কি, এই জায়গা আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে এর মধ্যে দিচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তো এর মধ্যে যখন দিবা তখন সার্কিটে কি বেশি থাকবে, এক্স বেশি থাকবে। সার্কিটে কি আছে, এক্স আছে, তখন সার্কিট কি ক্যাপাসিটি, সার্কিট ক্যাপাসিটি হলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, লিডিং। আচ্ছা, এবার আসো সাপ্লাই ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে রেজোনেন্স ওভারটেক করছে, মানে এই দেখে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এইটুকু আছে, এইটুকু যে কোনো জায়গা আছে, কি আছে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তো এই অবস্থায় সাপ্লাই ফ্রিকোয়েন্সি এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে বেশি, সুতরাং এই অংশটুকু কি বড়, দেখো তো কি আছে, শুধু এখন এক্সেল আছে, তাহলে সার্কিট কি হবে, ইন্ডাকটিভ, পাওয়ার ফ্যাক্টর কি হবে, লাগি। এবার আসো সাপ্লাই ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে করতে ধরো আমি এই জায়গায় আসছি, কোন জায়গায়, এই অংশটুকু সাপ্লাই ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে করতে এখানে এসে থেমে গেছি, আর বাড়াই নাই সাপ্লাই ফ্রিকোয়েন্সি। যদি এখানে এসে থেমে গেছে তাহলে এখানকার বাহুটা এখানকার স্থানটা দেখো তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তার মানে এটা এখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা এখন কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই দুটো সমান, যখন এই দুটো সমান হবে সুতরাং পাওয়ার ফ্যাক্টর, যখন এই দুটো সমান হবে তখন সার্কিট কি হবে, ইন্ডাকটিভ। কারণ দেখো এইদিকে অর্ধেক, এদিকে অর্ধেক, দুই অর্ধেক অর্ধেক কেটে যাবে, তাই না? এদিকে অর্ধেক আছে, এদিকে অর্ধেক আছে, তাহলে এক্স এর এক্স কি কেটে যাবে, কেটে শুধু কে থাকতেছে, আর থাকতেছে, শুধু কে থাকতেছে আর, তার মানে সার্কিট তখন রেজিস্টিভ হবে। সার্কিট রেজিস্টিভ মানে পাওয়ার ফ্যাক্টর কি, ইউনিটি। বলো তো এবার কার কোনো প্রশ্ন আছে কিনা? রৈখিক, এই বাংলা ডিকশনারি ছাড়লেই পাও, এইসব বাংলা আমার জন্য লাগে। কি প্রশ্ন করো তোমরা? আচ্ছা, শেষ হয় না কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, এখন আমরা আসল জায়গায় যাই নাই, আসল জায়গায় যাওয়ার জন্য জাস্ট ভাব করলাম, হ্যাঁ, এখনো মেন জায়গায় যাই নাই। এটা এখনো ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ না, এখনো মেন জায়গায় যাই নাই, এবার আসবে এখানে, হ্যাঁ, এখনো কিন্তু আমরা যাই নাই আসল জায়গায় যাওয়ার জন্য, আমরা এখন পেছাল করলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি সমস্যা না থাকে এখন যাবো চলো আসল জায়গায়। আজকে এবার যাবো আসল জায়গায়, এগুলো মুছে দিলাম। তাহলে আমি এখানে অঙ্কন করবো কারণ ওটা বড় লাগবে। তো দেখো এখন আসবো কারেন্ট কার্ভে। কি কার্ভে, কারেন্ট কার্ভে কিভাবে যাবো, দেখো আমরা জানি I = V/Z, আমরা জানি I = V/Z, তাহলে এটা কি জেড এর ইম্পিডেন্স, এটা তো আছে যে ইম্পিডেন্স ভার্সেস কি, ইম্পিডেন্স ভার্সেস সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ধরো সাপ্লাই ইম্পিডেন্সের কার্ভ, এটা কার কার্ভ, ইম্পিডেন্সের কার্ভ। আমি যদি কারেন্ট কার্ভে বলি, এটা কার কার্ভ, ইম্পিডেন্সের কার্ভ। ইম্পিডেন্স থেকে যদি কারেন্ট কার্ভ অঙ্কন করি তাহলে কি হবে, উল্টা হবে না? ইম্পিডেন্স কার্ভ যদি এরকম হয় তাহলে কারেন্ট কার্ভ এরকম হবে, এরকম কেন এরকম হবে, কারণ এই যে ইম্পিডেন্সের সাথে কারেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এখন নতুন করে কার্ভটা অঙ্কন করি তাহলে কি রকম হবে, দেখো তো। এই যে
দেখো জাস্ট এটার কি দিয়েছি আমি, উল্টা দিয়েছি, এটারই উল্টা দিয়েছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কারেন্ট। হ্যাঁ, এটা তো আগের মতো আছে, এটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আগে ছিল ইম্পিডেন্স ভার্সেস সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এখন হচ্ছে কারেন্ট ভার্সেস কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আগে ছিল ইম্পিডেন্স ভার্সেস সাপ্লাই ফ্রিকোয়েন্সি, একটু বড় করে দিই, হ্যাঁ, না হলে একটু ঝামেলা হবে। ধরো একটু এরকম বড় করে দিলাম, হ্যাঁ, তাহলে ভালো হবে বুঝাইতে। দেখো এটাই জাস্ট আমি একটু ঘুরাই দিচ্ছি, হ্যাঁ, হয়তো এরকম হুবহু নাই, তবে এটাই জাস্ট কি দিয়েছি আমি, ঘুরাই দিচ্ছি। দেখো তো সমস্যা আছে কিনা কারণ, আমি এটাকে ঘুরাই দিলাম, এই জন্য এখানে কি বললাম কারেন্ট, কি বললাম এখানে কারেন্ট বললাম, সমস্যা আছে কারণ এখানে। আচ্ছা, তাহলে এবার দেখো তো এই জায়গাটা ইম্পিডেন্স কি হয়েছে মিনিমাম, এই জায়গাটা যদি ইম্পিডেন্স মিনিমাম হয় এই জায়গা কারেন্ট কি হবে ম্যাক্সিমাম, যে জায়গায় ইম্পিডেন্স মিনিমাম সেই জায়গা কারেন্ট কি ম্যাক্সিমাম, তাহলে এটা ঘুরাই উপরে দিছি না, তার মানে এটা যেহেতু কারেন্ট, তাহলে কারেন্টের ম্যাক্সিমাম কোথায় এখানে, এটা আমরা কি বলতে পারি আমরা এখন, এটা বলি যে কোনো সার্কিটের কারেন্ট সর্বোচ্চ কারেন্ট এটা ম্যাক্সিমাম কারেন্ট, কি কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট, ঠিক আছে, কোনো সার্কিটের সর্বোচ্চ কারেন্ট এটা পিক ভ্যালু, আমরা সর্বোচ্চ কারেন্ট, ঠিক আছে, কারেন্ট আমরা আপ ডাউন করতে পারি না, যে এই যে সার্কিট এলিমেন্ট কমায় বাড়ায় কারেন্টের মান কমায় বাড়াতে পারি না, সেটা আর কি, তাহলে বাড়াতে কত বাড়াতে পারি, এই পরিমাণ বাড়াতে পারি, কেন, কারণ ইম্পিডেন্স ওই পরিমাণ কমাতে পারি, ঠিক আছে, এখান থেকে এটা আমরা নিয়ে চলে আসলাম। আচ্ছা, তাহলে এই জায়গায় যেহেতু কারেন্টটা ম্যাক্সিমাম, এই জায়গায় যেহেতু কারেন্টটা ম্যাক্সিমাম, তাহলে এই জায়গায় কি পাওয়ারটাও কি হবে ম্যাক্সিমাম, পি নট। রেজোনেন্স অবস্থায় যে কারেন্ট হবে সেটা ম্যাক্সিমাম কারেন্ট বলবো, তাহলে ম্যাক্সিমাম কারেন্টের পাওয়ার কি হবে ম্যাক্সিমাম, তাহলে পাওয়ারকে ম্যাক্সিমাম না বলে পি নট বললাম, অর্থাৎ রেজোনেন্স অবস্থায় পাওয়ার, রেজোনেন্স অবস্থায় পাওয়ার মানে ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে। বলো এখান থেকে এটা আসলে সমস্যা আছে কিনা, না থাকলে আমি এগুলো মুছে দেবো, না ঠিক আছে, তাহলে আমি এগুলো মুছে দিই, হ্যাঁ, মুছে দিয়ে ওইদিকে এবার যাই। আচ্ছা, এবার আমরা আসল জায়গায় চলে আসলাম, এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, এখন এটাই অঙ্কন করবো। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ এখন কিভাবে করবো দেখো। আচ্ছা, এই কার্ভটাকে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ মানে ফ্রিকোয়েন্সিটাকে আমরা একটা সীমার মধ্যে রাখবো, ঠিক আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, কিভাবে, এখানে পাওয়ারটা কি আছে ম্যাক্সিমাম, আচ্ছা পাওয়ারটা এখানে ম্যাক্সিমাম, তাহলে আমরা কি নিলাম, হাফ পাওয়ার নিলাম, ঠিক আছে, এই যে যা কি হাফ পাওয়ার, তার মানে পি নট বাই টু, এই যে অংশটা এটা বলবো না কি পি নট বাই টু, তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার মধ্যে দেখাবো, যে ইয়ে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার এবং হাফ পাওয়ারের মধ্যে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখাবো আমরা, ঠিক আছে। এখানে ধরো এটা কি পি নট বাই টু, তাহলে যে জায়গায় পাওয়ার হাফ সেই জায়গায় কারেন্ট কত হয়, কারেন্ট হয় 0.707, ফুল পাওয়ারের কারেন্ট হবে 0.707, কিরকম দেখো, ধরো পাওয়ার আসছে আই এম স্কোয়ার আর পি নট, তাহলে পি নট বাই টু মানে কি হবে, আই এম স্কোয়ার আর বাই কত টু, এটা যদি আমরা উল্টায় লিখি একটু ইয়ে করে লিখি তাহলে কি হবে, আই এম বাই রুট টু হবে না, আর তাহলে এই আই এম বাই রুট টু মানে কি 0.707, আই এম কি হলো দেখো স্কোয়ার কত আর, তার মানে ম্যাক্সিমাম কারেন্ট কত গুণ হবে 0.707, তার মানে এই জায়গা কারেন্টটা কি 0.707 কি ম্যাক্সিমাম কারেন্ট 0.707 ম্যাক্সিমাম, তাহলে এই জায়গা কারেন্ট কি ম্যাক্সিমাম কারেন্ট 0.707 গুণ, আর এই জায়গা কি বলবো আমরা, এই জায়গা একটা কথা বলবো যে পাওয়ার অর্ধেক হাফ পাওয়ার পয়েন্ট, এই পাওয়ারটা কি বলবো আমরা হাফ পাওয়ার পয়েন্ট, এই পাওয়ারটাকে বলবো হচ্ছে আমরা কি হাফ পাওয়ার পয়েন্ট, তাহলে এই হাফ পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কি ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখাবো, তাহলে এই অবস্থায় আমাদের ফ্রিকোয়েন্সি কতটুকু দেখো তো, এই যে, তাহলে এটাকে কি বলবো আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাকে কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমরা কি ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখাবো লোয়ার থেকে হায়ার, ঠিক আছে, তার মানে এই পয়েন্টকে বলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার পয়েন্ট, এই পয়েন্টকে কি বলে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার পয়েন্ট, আরেকটা নাম আছে পরে আসি, আগে দেখো যতটুকু বলেছি এতটুকু সমস্যা আছে কিনা কারোর। লোয়ার বললাম কেন, কারণ এই জায়গাটা কি ফ্রিকোয়েন্সি কম না, তাই বললাম কি লোয়ার, তার মানে সর্বনিম্ন এত ফ্রিকোয়েন্সি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হায়ার কাট অফ, হায়ার বলছি কেন, কারণ এই জায়গা ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি, কারণ ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই যা কি বললাম হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর হাফ পাওয়ার তো বুঝতেইছো কেন, কারণ পাওয়ারটা তো অর্ধেক হয়ে গেছে, সেই জন্য পয়েন্টের নাম কি হাফ পাওয়ার। আচ্ছা, এখন দেখো এই জায়গার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে 3 ডিবি, কি পয়েন্ট 3 ডিবি পয়েন্ট, তো 3 ডিবি পয়েন্ট কি প্রমাণ করে দেখাবো নাকি মুখে বললেই হবে বলো তো ইসমাইল, 3 ডিবি পয়েন্ট কেন বলে এটা বলে দিতে হবে নাকি এমনি বললেই হবে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের ভয়েস কি শোনা যায় না, দেখো নরমালি আমরা জানি কোন একটা মান এক্স, ধরো সেটা ভোল্টেজ হতে পারে কারেন্ট হতে পারে, কোন একটা মান এক্স সেটা ভোল্টেজ হতে পারে, কোন একটা মান শোনা যায় না, আবার কথা কি হলো, শোনা যাচ্ছে তো, কোন একটা মান সেটা এক্স হতে পারে আই হতে পারে, সরি কোন একটা মান এক্স ধরো সেটা ভোল্টেজ হতে পারে কি হতে পারে কারেন্টও হতে পারে, হ্যাঁ। এই মানটাকে যদি তুমি ডিবিতে প্রকাশ করো, কিসে প্রকাশ করো, ডিবিতে প্রকাশ করো, কোন একটা মানকে, কি মান সেটা ভোল্টেজের মান বা কারেন্টের মান, ভোল্টেজ বা কারেন্টের মানকে যদি তুমি ডিবিতে প্রকাশ করতে চাও তাহলে কি দিতে হবে, যে 20 লগ 10, এখানে ভোল্টেজ বা কারেন্ট বললাম এক্স, এক্স মানে কি ভোল্টেজ বা কারেন্ট যা খুশি তাই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যে মানটা কারেন্টের মান কতটুকু কমছে দেখো তো 0.707 কমছে, কারেন্টের মান কতটুকু কমছে 0.707, তাহলে 0.707 কে যদি ডিবিতে প্রকাশ করি তাহলে কত হবে, লগ 10 কত 0.707 দিয়ে দাও, 20 লগ 10 0.707 মাইনাস 3 কত আসতেছে, মাইনাস 3, হ্যাঁ, এর মানটা কত হবে মাইনাস 3 ডিবি, এককটা কি ডিবি, হ্যাঁ, কত আসলো মাইনাস 3 ডিবি, মাইনাস আসছে এর জন্য আমরা কি বলতে পারি 3 ডিবি ডাউন, হ্যাঁ, মাইনাস না বলে কি বলতে পারি 3 ডিবি ডাউন, অর্থাৎ কারেন্টকে যদি 0.707 গুণ কমাই তাহলে সেটা কি হয়ে যায় 3 ডিবি ডাউন হয়ে যায়, অর্থাৎ এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি 3 ডিবি ডাউন পয়েন্ট, 3 ডিবি কি বলতে পারি ডাউন পয়েন্ট বলতে পারি, ঠিক আছে। প্রশ্ন কিন্তু বইতে আসছিল যে 3 ডিবি পয়েন্টের পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি বের করো, তো যারা জানে তারা তো করতে পারছে, যারা জানে না তারা কিন্তু পারে না, 3 ডিবি ডাউন যেটা সেটাই হাফ পাওয়ার, সেটাই কি কাট অফ পয়েন্ট, হ্যাঁ। দেখো কোন সমস্যা আছে কারো, বুঝি না ছাগল, এখানে মান ছিল না কারেন্ট, কারেন্টের কমাইলাম নিচে না কত হলো 0.707, তাহলে কারেন্ট এখানে ছিল, এখান থেকে এখানে আসলাম, তাহলে ওখান থেকে এখানে আসলাম বিধায় কত হলো মাইনাস, এই যে 0.707 কত হলো মাইনাস 3 ডিবি, তার মানে এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কি বলবো আমরা 3 ডিবি ডাউন, কারেন্ট যেহেতু 0.707 গুণ কমাইছি তাহলে ডিবি কত গুণ কমে যায়, ডিবি আবার 3 গুণ কি হ্রাস পায়, এইজন্য আমরা 3 ডিবি ডাউন, এই পয়েন্টটা কি বলবো 3 ডিবি ডাউন, হ্যাঁ, এইভাবে না দেখে এইভাবে বলে, এই পয়েন্টটা কি বলে আবার 3 ডিবি ডাউন পয়েন্ট, তাহলে একটা পয়েন্টের নাম হলো কয়টা মোট 3টা। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা তাহলে এখানে দেখো
যে এটা হলো তোমার কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা কি তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে ব্যান্ডউইথ মানে কি? ব্যান্ডউইথ মানে আমরা যে কাজ করবো, আমাদের যে কার্যকরী ফ্রিকোয়েন্সি তার রেঞ্জ, আমরা ফ্রিকোয়েন্সি ধরতেছি কতটুকু, বলো যে কতটুকু রেসপন্স করতেছি লোয়ার থেকে হায়ার, তার মানে এই যে যতটুকু ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কাজ করবো সেটাকে আমি বলবো আমরা হচ্ছে কি ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ। হ্যাঁ, তো ব্যান্ডউইথ মানে কি? হ্যাঁ, ব্যান্ডউইথ মানে কি দাঁড়ালো? ব্যান্ডউইথ মানে কি দাঁড়ালো তাহলে? যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং মানে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ প্রথমে এইটুকু নিলাম, এইটুকু নিয়ে যদি এইটুকু বাদ দিই তাহলে কি এইটুকু পেয়ে যাচ্ছে, অর্থাৎ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির পার্থক্যকে কি বলে আমরা ব্যান্ডউইথ, ঠিক আছে। ব্যান্ডউইথের বাংলা কি বলে জানি না তো। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলতে আমরা যতটুকু ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব, সর্বনিম্ন এবং সর্বোচ্চ যত পরিমাণ ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা এই সার্কিটটা ডিজাইন করব সেটাকে বলবো কি ব্যান্ডউইথ। মানে এক কথা যদি কমিউনিকেশনের মাধ্যমে দেখো যে ডাটা ট্রান্সমিশনের জন্য যতটুকু ফ্রিকোয়েন্সি দরকার, ডাটা ট্রান্সমিশনের জন্য যতটুকু ফ্রিকোয়েন্সি দরকার তাকে বলে ব্যান্ডউইথ, ঠিক আছে। সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে কি বলে ব্যান্ডউইথ, মানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ঠিক আছে। ব্যবহৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বলে হচ্ছে ব্যান্ডউইথ, কোনো সার্কিটে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বলে হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, তাহলে এটাও শেষ। আচ্ছা, তাহলে এখান থেকে আর কিছু লিখতে পারি, তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল কি পেলাম? এফএল মাইনাস এফএইচ মাইনাস এফএল, তাই না? আচ্ছা, তো এখন এখন কি বের করতে হবে? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্র বের করতে হবে, তাই না? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি সূত্র বের করতে হবে? সময় আছে? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বুঝি না, বইতে নাই দেখো। তাহলে আমরা ব্যান্ডউইথটা বের করছি, মানে আমরা যে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো তার একটা রেঞ্জ বের করছি, সার্কিটে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো তার একটা রেঞ্জ বের করছি, তাই না? যে কোথায় এখান থেকে এই পর্যন্ত এই যে যতটুকু রেঞ্জ, এই রেঞ্জটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। আবার বলি, ঠিক আছে, ব্যবহৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জকেই বলে ব্যান্ডউইথ, ব্যবহৃত ফ্রিকোয়েন্সি রেঞ্জকেই বলে ব্যান্ডউইথ। মানে ধরো একটা লেখা আছে যে আমরা যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করবো তার রেঞ্জ হচ্ছে 200 থেকে কত 3000, 200 থেকে কত 3000, তার রেঞ্জ কত 200 থেকে 3000, তার মিনিমাম 200 হতে হবে, ম্যাক্সিমাম কত হতে পারে 3000 হতে পারে। এর মধ্যে আমরা এর মধ্যকার ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কি কাজ করবো? তাহলে ব্যান্ডউইথ কত হচ্ছে যদি বলে ব্যান্ডউইথ কত 2800, হায়ার কাট এবং লোয়ার কাট কি বিয়োগফল ব্যান্ডউইথ কত 2800। তুই কি বুঝতে পারছিস এবার ইসমাইল? আচ্ছা, তো দেখো এখন প্রমাণ, সময় কি হবে? প্রমাণটা বড় প্রমাণ হবে, যাই হোক। হ্যাঁ, ও না, প্রমাণটা অনেক বড়। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে করবো। কি করবো বলতো? আমরা কতটুকু আসছি, জাস্ট ফ্রিকোয়েন্সি রেসপন্স পাওয়ারটা অঙ্কন করেছি এবং সেখান থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র আমরা আগেই প্রমাণ করেছি। ব্যান্ডউইথের সূত্র এখানে দেখলাম এফএল এফএইচ মাইনাস এফএল, এটা বুঝলাম, কিন্তু এফএল এবং এফএইচ মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা আবার কিভাবে বের করবো? বইতে যেটা আছে না সেটা অ্যাপ্রক্সিমেটলি, নট এক্সাক্ট। বইতে কি আছে? বইতে আছে এইটা যে এফ আর প্লাস আর বাই 4 পাই এল, ঠিক আছে। আবার এফ এল কি আছে? যে এফ আর মাইনাস আর বাই 4 পাই কি এল, এটা আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি, এটা এক্সাক্ট না, তার মানে সবসময় এটা হবে না। তো আমাদের এই জন্য প্রমাণটা দেখতে হবে যে আসলে কখন এটা হবে আর কখন এটা হবে না। আমরা আগামী দিন প্রমাণ করে তারপরে দেখবো যে এটা কখন অ্যাপ্লিকেবল আর কখন অ্যাপ্লিকেবল না। বলেন ওই জায়গা কেন হবে? ভোল্টেজ কারেন্টটা কি এখানে না? কারণ এখান থেকে এখানে নামাইছি, তাহলে কারণ এখান থেকে এখানে নামানো যে কথা, এখান থেকে এখানে নামানো কি সেই কথা না? দুইটা জায়গায় নামানো একই কথা, তার মানে দুটোই, মানে হাফ পাওয়ার বা 3 ডিগ্রি ডাউন, এই দুটো বললে কি কি দুটো কখন বের করব? যখন বলে হাফ পাওয়ার, এটাকে বলে হাফ পাওয়ার পয়েন্ট, এটাকে বলে হাফ পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। মানে এটা লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট, এটাকে হায়ার হাফ পাওয়ার, দুটো হাফ পাওয়ার পয়েন্ট, তাহলে শুধু হাফ পাওয়ার বলে দুটো বের করব। আবার যদি বলে 3 ডিগ্রি ডাউন ফ্রিকোয়েন্সি তখন দুটো বের করব, যদি বলে কাট অফ ফ্রিকোয়েন্সি তখন দুটো বের করব, আর যদি বলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তখন একটা, যদি বলে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তখন কি একটা। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রমাণটা আজকে হলো না, দেখি আরো একটা ক্লাস লাগবে নেবে এই প্রমাণটাই আসল। এখান থেকে আরেকটা ক্লাস না, জাস্ট না, এখন একটা ক্লাস লাগবে। প্রমাণ আছে, কোয়ালিটি ফ্যাক্টরের প্রমাণ আছে, কোয়ালিটি ফ্যাক্টর প্রমাণ হলে শেষ। এই কোয়ালিটি ফ্যাক্টর বুঝবা না, ঠিক আছে। এই যে এই প্রমাণটাও বইতে যেটা আছে সরাসরি দেওয়া, সেটা কিন্তু এক্সাক্ট না, টেসলা তো অবশ্য ইন্ডিকেট করে দিয়েছে, কিন্তু রেজোনেন্স বর্ণনা বইতে সরাসরি বলছে এটা সূত্র, কিন্তু না, আসলে এটা সূত্র না, এটা কাটছাট করে আছে, সবসময় হবে না। টেসলা স্পষ্ট করে বলে দিয়েছে এটা কখন হবে, ঠিক আছে। আবার কোয়ালিটি ফ্যাক্টর যেটা আমরা জানি, কোয়ালিটি ফ্যাক্টর কি মানে কি? সাপ্লাই ভোল্টেজ, সরি কোয়ালিটি ফ্যাক্টর ভুলে গেলাম। হ্যাঁ, কি যে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ভোল্টেজ ডিভাইড বাই কি জানি আমরা সাপ্লাই ভোল্টেজ, তাই না? এই যে কথা, আসলে এটা আসল কথা না, এটা আসল কথা না, আসল কথা অন্যটা, সেখান থেকে প্রমাণ করে তারপরে কি এটা আসে। তখন আসল কথা কি আমাদের যদি কখনো ধরে তখন আমরা আসল কথা দেখবো, ঠিক আছে। আগে কথা বলি, আমি কথা বলছি, মাঝখানে কথা বলে ভাই খেলাম, এইগুলো কি আমি যখন কথা বলার সুযোগ দিই তখন বলতে হয়। তাহলে এই যে যেটা দেখলাম আমরা, এই যেটা দেখলাম এটাও এক্সাক্ট না, এখানে যেটা দেখলাম এটাও কি এক্সাক্ট না। আমরা আমাদের এখন দুটো প্রমাণই আছে, একটা হচ্ছে এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি প্রমাণ, আর একটা কি কোয়ালিটি ফ্যাক্টরের প্রমাণ। আগামী দিন আমরা এই দুটো প্রমাণ করে যদি সময় থাকে তাহলে আমরা করবো, আগামী দিন তো সলভ ক্লাস আছে, তাই না? আচ্ছা, যাই হোক, আশিক ভাই কি বলছিলেন বলেন তো আপনি? ঝামেলা হবে না, ঝামেলা হবে না, আমরা এক সূত্র দিয়ে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, ডক করে দিচ্ছি।